আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাইতা, ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। রাইতা, কি বাসায় পড়াশোনা করতেছো তো নাকি? জি স্যার। স্যার আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সুমাইয়া, কেমন আছো? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তামান্না, জি স্যার। ভালো আছো? নুরজাহান, জি স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। দেখ, সবাইকে ধন্যবাদ। বলো তো, আজকে আমাদের কি পড়ানোর কথা ছিল? স্যার চ্যাপ্টার নেটওয়ার্ক। 11, হ্যাঁ, চ্যাপ্টার 11। চ্যাপ্টার 11। তোমরা কি বই খুলে দেখেছো 11 নম্বর চ্যাপ্টারে কি আছে? হ্যাঁ, কেউ কি বই খুলে দেখছো? 11 নম্বর চ্যাপ্টারে আসলে কি আছে, কি কি পড়বো আমরা? মানে স্যার কেউ বই খোলো না, এই তো। স্যার খুশি। বলো তো কি আছে 11 নম্বর চ্যাপ্টারে? স্যার পণ্যের ক্রয় মূল্য, উৎপাদন ব্যয় ও বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য, হ্যাঁ, ভেরি গুড। এখানে পণ্যের ক্রয় মূল্য আছে, উৎপাদন ব্যয় আছে, আর বিক্রয় মূল্য আছে। Fine. তো আমরা কিন্তু তোমাদের বইয়ে মোট চ্যাপ্টার আছে 12টা। 11 নম্বর চ্যাপ্টারটা যদি তোমাদের শিখো, তো আমার জানা মতে আমাদের তাসলিমা ম্যাডাম তোমাদেরকে মনে হয় আর্থিক বিবরণী পড়াচ্ছে, তাই না? জি স্যার। জি স্যার। আর্থিক বিবরণী পারো? এখন পারো তো নাকি? আর্থিক বিবরণী পারো? কিছুই বলছো না, পারো কি পারো না বলো। সমস্যা নেই, না পারলে সমস্যা নেই। আমরা শিখবো, আরো শিখাবে, ম্যাডাম শিখাবে, আমি প্রয়োজনে তোমাদের হেল্প করব। আমাদের পারতে হবে। আর্থিক বিবরণী ইম্পর্টেন্ট চ্যাপ্টার, পারতে হবে। তো 11 নম্বর চ্যাপ্টার আমি শুরু করব আজকে থেকে পড়ানো তোমাদেরকে। ম্যাডাম যদি আর্থিক বিবরণী শেষ হয়ে যায়, তখন আবার তোমাদেরকে 12 নম্বর চ্যাপ্টারটা পড়াবে। 12 নম্বর চ্যাপ্টারটা পড়া হইলে তোমাদের মোটামুটি পুরো বইটা পড়া হয়ে যাবে। এরপরে আমরা যাব রিভিশনে। আচ্ছা, তোমরা কি এটা দেখেছো যে তোমাদের কোনো সিলেবাস কি হ্রাস বৃদ্ধি হয়েছে, কি জানো কি? স্যার পারভেজ স্যার একটা সিলেবাস দিয়েছে, কিন্তু ওটা চেঞ্জ হবে বলছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। তোমরা যেহেতু আমরা ইতিমধ্যে শুনেছি যে মার্চের 30 তারিখে কলেজ খুলবে, স্কুল খুলবে। তো খুললে তখন আমরা দেখবো যে সিলেবাস কি আছে, কিভাবে আছে। কিন্তু অলরেডি আমি আমার জানা মতে তোমাদের ক্লাস অ্যাকাউন্টিং এর বইটা কিন্তু মোটামুটি পুরোটি পড়ানো হচ্ছে। যদি শর্ট না করলেও আমাদের সমস্যা নেই, আর শর্ট করলে আমরা ভালো, আমরা আরো শর্ট করে রিভিশন দিতে পারবো, বারবার রিভিশন দিতে পারবো। এতে করে পড়াটা আমাদের আরো ক্লিয়ার হবে, স্পষ্ট হবে। তো যারা তোমরা কষ্ট করে রেগুলার এই ধৈর্য ধরে বসে জমে ক্লাস করতেছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। এটা তোমাদের অনেক লাভ হচ্ছে, উপকার হচ্ছে। যারা ক্লাস করতেছে না একেবারে জমে, দেখবা স্কুল খোলার পরে আমরা যখন ক্লাস করব, তখন তাদের বুঝতে কষ্ট হবে, তাদের প্রবলেম হবে। তারা তখন ওই ছাত্রদের বাসায় দৌড়াবে, কোচিং সেন্টারে দৌড়াবে, খালি কোচিং কোচিং করবে। আর যারা ক্লাস করতেছো, তারা দেখবা কোচিং ছাড়াই আল্লাহর মতে পারবা। আর আমি তো বলেছি, তোমাদের যদি কোনো প্রবলেম হয়, তোমরা আমার কাছ থেকে হেল্প নিতে পারবা, সমস্যা নেই, কোনো কোচিং করা লাগবে না। অ্যাকাউন্টিং ভালো করে ক্লাস করলে কারো কোচিং এ যায় পড়তে হয় না। কিন্তু কিছু কিছু মেয়েরা আছে যারা তো একেবারে ক্লাসই করতেছে না, তারা কোচিং এ গিয়েও ভালো করবে না, ভালো করতে পারবে না। কারণ যারা সিরিয়াস, তারা ক্লাসেও সিরিয়াস, তারা কোচিংয়েও সিরিয়াস। যারা অলস, সিরিয়াস না, তারা সব জায়গায় সিরিয়াস না।
তো যাক, ওদের কথা বলে লাভ নেই, তোমরা ক্লাসে আসছো, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসো আমরা ক্লাস শুরু করি। 11তম অধ্যায়। 11তম অধ্যায় এখানে মূলত 3টা জিনিস আমরা শিখবো এখান থেকে। পণ্যের ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয়, পণ্যের উৎপাদন ব্যয় কিভাবে নির্ণয় করা হয়, আর পণ্যের বিক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করা হয়। তিনটি একটা কারবারের গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ উপাদান। একটা কারবারের জন্য এই 3টা বিষয় খুব গুরুত্বপূর্ণ। যারা পণ্য বাজার থেকে কিনে কিনে বিক্রি করে তাদের জন্য ক্রয় মূল্যটা জানা থাকতে হবে সঠিক, তাইলে সে বাজারে পণ্য বেচতে পারবে ভালো দামে, সঠিক দামে। আর যারা পণ্য ক্রয় করে বিক্রি করে না, যারা পণ্য উৎপাদন করে তৈরি করে বিক্রি করে, তাদের জন্য উৎপাদন ব্যয়টা সঠিকভাবে নির্ণয় করা জরুরি। যদি উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে না পারে তাহলে কিন্তু ওই পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করা সম্ভব নয়। আর বিক্রয় মূল্য সঠিক না হইলে বাজারে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাফিসা, গত ক্লাস করনি কেন? স্যার আমি একটু অসুস্থ ছিলাম তাই করতে পারিনি। আচ্ছা, আসো, সুস্থ হয়েছো? জি স্যার। যাক, আলহামদুলিল্লাহ। তাহলে আজকে থেকে ঠিক মতো করবা। যাক, আমরা যে আলোচনা করছিলাম খেয়াল করে শোনো, যে পণ্যের ক্রয় মূল্য। আমি তোমাদেরকে একটা সহজ করে ছোট্ট করে একটা প্রশ্ন করি, যারা যে বুঝবা অ্যান্সার দিবা, না বুঝলে আমায় বলবা। তোমার বাসা হচ্ছে লালবাগ, তোমার একটা দোকান আছে, কাপড়ের দোকান। ধরো তুমি 3 পিস বিক্রি করো, 3 পিস। তোমার একটা ফ্যাশন শো আছে, ফ্যাশন হাউস। তুমি নিউ মার্কেট থেকে 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে গিয়েছো, আবার 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে এসছো। একটা জামা কিনেছো 500 টাকা দিয়ে, একটা জামা কিনেছো 500 টাকা দিয়ে। খেয়াল করে শুনবা আমার কথা। তোমার যে দোকানটা হচ্ছে লালবাগ, তুমি নিউ মার্কেট থেকে গেছো একটা জামা কিনে আনতে। তুমি একটা জামা কিনেছো 500 টাকা দিয়ে, আর তোমার 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে গেছো, আর 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছো। এখন 500 টাকা দিয়ে জামাটা কিনে আনার পরে তুমি এই জামাটা যদি 530 টাকা বেচতে পারো, কিনেছো 500 টাকা, এখন বিক্রি করছো 530 টাকা, তোমার লাভ হবে কত? 30 টাকা স্যার। 30 টাকা। 30 টাকা। ভেরি গুড। সবাই একমত? রাইতা? জি স্যার। নূরজাহান? নূরজাহান মনে হয় একমত না। হ্যাঁ স্যার। তুমিও একমত? হ্যাঁ স্যার। রাইতাও একমত? জি স্যার। লাভ হচ্ছে 30 টাকা। তামান্না? স্যার এখানে তো পরিবহন খরচও হয়েছে। বলো বলো তাহলে, লাভ কত হইলো? 10 টাকা। 10 টাকা লাভ হয়েছে। তামান্না, তোমারটা ঠিক আছে, কিন্তু তুমি একটু ঠিক করে বলো কি হয়েছে, বলো। স্যার ক্ষতি হয়েছে। ক্ষতি হয়েছে কয় টাকা? স্যার 10 টাকা। 10 টাকা স্যার। 10 টাকা ক্ষতি হয়েছে। দেখো, লাভ কিন্তু হয় নাই। দেখছো, পণ্যের মূল্য যদি না জানা থাকে, সঠিকভাবে দাম লিখতে না পারলে, তাহলে বাজারে যদি মনে মনে দেখো লাভ হয়েছে 30 টাকা, এই লাভে যদি খুশিতে কেউ নাচো, 30 টাকা লাভ হয়েছে, আমি 20 টাকা নাস্তা খাই ফেলাই, লাভ তো হয়েছেই। আমার তো 30 টাকা লাভ হয়েছে, 20 টাকা নাস্তা খেয়ে ফেললাম। এরকম যদি চিন্তা করো আর ব্যবসা করতে থাকো, 6 মাস ব্যবসা করার পরে ব্যবসার পুঁজি খুঁজে পাইবা? না স্যার। দেখবো নাস্তা খাইতে খাইতে পুঁজি সব খাইয়া ফেলাইছো, পুঁজি নাই। কথা বুঝছো? এই জন্য জি স্যার।
এই জন্য তোমাকে আগে দেখতে হবে এই পণ্যটার ব্যয় কত। ব্যয় জানলে তখন তুমি জীবনও ভুলেও এই জামা 530 টাকায় বেচতা না। তুমি যদি মনে মনে তুমি যদি বসে চিন্তা করতা আমি তো 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে গিয়েছি, আবার 20 টাকা রিক্সা ভাড়া দিয়ে আসছি, আর জামাটা কিনছি 500 টাকা দিয়া, তাহলে নিশ্চয়ই এই জামার পিছনে ব্যয় হয়েছে 540 টাকা। কত ব্যয় হয়েছে? 540 টাকা। তা কোনো সুস্থ মানুষ, সুস্থ ব্যবসায়ী এটা 530 টাকা বেচবে? না স্যার। তখন সে বাধ্য হয়েই 540 টাকাতে বেশি বেচবে, 580 বা 600 এরকম বেচবে, তখন সে লাভ খুঁজে পাবে। তো এরকম আবার যদি তুমি দাম ধরো 1000 টাকা এটার, আরেক দোকানদার এই জামা বিক্রি করে ফেলে 600 টাকা, তাহলে কি কাস্টমার তোমার দোকানে আসবে? না স্যার। একই জামা যদি আরেক জায়গায় 600 টাকায় পাওয়া যায় আর তুমি দাম লেখো 700 800, তাহলে তোমার কাছেও আসবে না, যেহেতু বাজারে এই জামা অ্যাভেলেবেল। সুতরাং এমন ভাবে দাম ঠিক করতে হবে যাতে আমার লোকসানও না হয়, আবার অতি মুনাফা করতে গিয়ে যেন আমার কাস্টমারও ছুটে না যায়, যাতে আশেপাশে দোকানদাররা যে দামে বেচে আমারটা যেন ওদের কাছাকাছি, ওদের সমান থাকে, আমার লোকসানও যেন না হয়, আবার দামও যেন অতিমাত্রায় বেশি না লিখি, যাতে করে কাস্টমার আরেক দোকানে গেলে আমার চেয়ে কম দামে পাইলে তাহলে সেখানে চলে যাবে, এটা যেন না হয়। তাহলে কাস্টমারও ছাড়া যাবে না, আবার লোকসানও দেওয়া যাবে না। আমার কথা বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। বুঝছি স্যার। লোকসানও দেওয়া যাবে না, আবার কাস্টমারও ছাড়া যাবে না। এরকম ভাবে দাম ঠিক করতে হলে আমাকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই পণ্য আমার কত টাকা ব্যয় হইল, এটা খরচ কত হইল, এটা আগে জানতে হবে। এই খরচ জানলে পরে আমি একটা মনে মনে যে লাভ আশা করতেছি 10% বা 12% বা 15% বা 20% লাভ, ওই লাভটা যদি আমি হিসাব করে যদি পণ্যের বাজার মূল্য ঠিক করে নেই, মানে পণ্য বিক্রি করি, তাহলে দেখবো যে আমার পণ্য চলবেও বেশি, কাস্টমারও আসবে বেশি, এবং ব্যবসাও আমার কোনোদিন লোকসান হবে না, আমার ক্ষতিও হবে না, ব্যবসা টিকেও থাকবে অনেক দিন। এই জন্য একটা পণ্য বিক্রি করার আগে ওই পণ্যের ক্রয় মূল্য জানা, ক্রয় মূল্য কত এটা আগে জানতে হবে। ক্রয় মূল্য যদি জানি তাহলে আমার আর কোনো ব্যয় আছে কিনা সে ব্যয়টাও জানতে হবে। জানার পরে ওই পণ্যের সমস্ত ব্যয়গুলো হিসাব করে একটা মিনিমাম লাভ এটার সাথে যোগ করে যদি আমি পণ্যটা বাজারে বেচতে পারি, বিক্রি মূল্য নির্ধারণ করতে পারি, তাহলে আমার ব্যবসা ক্ষতি হওয়ার সম্ভাবনা আর থাকবে না। এমনকি আমার কাস্টমারও কোনোদিন শর্ট পড়বে না, চাহিদা থাকবে আমার দোকানের, আমার মানুষ আমার প্রতি বিশ্বাস করবে যে এই লোক বেশি দাম রাখে না, মিনিমাম দাম রাখে, সুন্দর দাম রাখে, লাভও বেশি করে না, আবার লোকসানও দেয় না, অতএব উনি ভালো ব্যবসায়ী। তোমার বাজারে গুডউইল তৈরি হবে, সুনাম তৈরি হবে, আর সুনাম তৈরি হইলে তোমার দোকানের পণ্য চলবে বেশি। পণ্য যদি বেশি চলে তাহলে অটোমেটিকলি তোমার মুনাফাও বেড়ে যাবে, তোমার কোনো দুর্নীতি করতে হবে না, অন্যায় করতে হবে না, প্রতারণা করতে হবে না, কাস্টমারকে ঠকাইতে হবে না। তুমি সৎভাবে ব্যবসা করেই তুমি হাজার হাজার টাকা ব্যবসা করতে পারবা। তাহলে এই হাজার হাজার টাকা ব্যবসা করার শর্ত হইল তোমার আগে পণ্যের দাম ঠিক করতে হবে সঠিকভাবে। আর এই পণ্যের দাম ঠিক করার জন্য তিনটে জিনিস আমাদের এখানে জানতে হবে: কিভাবে ক্রয় মূল্য নির্ধারণ করা হয়, অথবা উৎপাদন করলে কিভাবে উৎপাদিত পণ্যের ব্যয় নির্ধারণ করা হয়, এবং সেই পণ্য কয় টাকা করে বেচবো, বিক্রয় মূল্য কয় টাকা নির্ধারণ করব, এটা আমাদের সঠিকভাবে নির্ধারণ করতে পারতে হবে। তাইলেই কেবল বাজারে টিকে থাকা সম্ভব, মুনাফা অর্জন করাও সম্ভব। দেখো, আমি তোমাদের জন্য এখানে একটা বিষয় আলোচনা করছি, পণ্যের ক্রয় মূল্য। ক্রয় মূল্য কিভাবে নির্ণয় করা হয় দেখো, তোমরা একটু আমার স্ক্রিনটা যেটা আমি শেয়ার করেছি, তোমরা কি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। স্ক্রিনটা ভালো করে পড়ো, আমি কি লিখেছি দেখো। সাধারণত ক্রয় মূল্য বলতে বোঝায় পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয়ে থাকে। প্রকৃত অর্থে বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পৌঁছানো বাবদ
যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংগঠিত হয় তার যোগফলই হচ্ছে ক্রয় মূল্য। গুদামে পৌঁছানো পর্যন্ত ব্যয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়, মানে প্রত্যক্ষ মানে সরাসরি ব্যয়। অর্থাৎ ক্রয় মূল্য সমান হচ্ছে ক্রেতাকে প্রদত্ত অর্থ প্লাস প্রত্যক্ষ ব্যয় সমূহ। আর প্রত্যক্ষ ব্যয় সমূহ কোনগুলো? ক্রয় পরিবহন, এটা আরেক নাম হচ্ছে আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, কুলির মজুরি ইত্যাদি। মানে একটু আগে তোমরা যে জায়গাটায় আমার সাথে উত্তর দিয়েছিলে যে নিউ মার্কেট থেকে জামা কিনেছি 500 টাকা দিয়ে, এটাকে বলা হয়েছে যে সাধারণত ক্রয় মূল্য বলতে বোঝানো হয় যে পণ্য ক্রয় করার সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয় বা যে মূল্য দেওয়া হয়। যেমন এখানে জামা কিনেছি 500 টাকা দিয়া, আমি দোকানদারকে 500 টাকা দিয়েছি। নর্মালি আমরা এটাকে ক্রয় মূল্য বলি, কিন্তু আসলে এটা ক্রয় মূল্য নয়। ক্রয় মূল্যটা আরো একটু ব্যাপক, আরো একটু বিস্তৃত। সেটা কেমন বিস্তৃত দেখো, ক্রয় মূল্য বলতে বোঝানো হবে এই যে পণ্যটা নিউ মার্কেট থেকে কিনা হলো, আমি গেলাম কিনতে, এটা কিনে আনার পরে আমার দোকানে গুদামে, গুদাম বলতে বোঝায় আমার দোকান স্টোর, যেখানে আমি মালামাল কিনে এনে রাখি, ওইখানে পৌঁছানো পর্যন্ত, মাল কিনতে যাওয়া থেকে শুরু করে মাল কিনে গুদামে আনা পর্যন্ত যত ব্যয় হইল, সকল ব্যয়ের সমষ্টি যোগ করলে যে ব্যয় হয় সেটি হলো পণ্যের ক্রয় মূল্য। আমার কথা বুঝছো না বুঝো নাই? না বুঝলাম বলো। স্যার আরেকবার বলবেন। হ্যাঁ, আমি আবার বলছি, তুমি যখন একটা পণ্য কোনো দোকানদার কাছ থেকে ক্রয় করবা, তাহলে এই ক্রয় করার জন্য যে টাকা তাকে দিলা, এই টাকা এবং এই পণ্য তোমার কারবারে আনা পর্যন্ত, তোমার গুদাম ঘরে মালটা আনা পর্যন্ত যত ব্যয় হবে, এই সকল ব্যয়ের সমষ্টি হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। বুঝছো না বুঝো না? জি স্যার। এক্সাম্পল দিয়ে আমি আবার তোমাকে যদি বলি, তোমার বাসা হচ্ছে আজিমপুর, তুমি মাল কিনেছো মতিঝিল থেকে, তাহলে আজিমপুর থেকে মতিঝিল যাওয়ার ভাড়া, মতিঝিল থেকে মাল কেনার খরচ, আবার মতিঝিল থেকে আজিমপুর আনা পর্যন্ত রিক্সা ভাড়া, ট্রাক ভাড়া, আবার এই মাল যখন আমার শ্রমিক দিয়ে নামাবো কারবারের মধ্যে ট্রাক থেকে, তাহলে ওই শ্রমিকের মজুরি, এই সকল খরচগুলো যোগ করলে যে ব্যয় হবে ওইটি হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। তোমরা আমার কথা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। জি স্যার বুঝেছি। জি স্যার। ফাইন, ভেরি গুড। এটি আমি এখানে সংজ্ঞা লেখা হয়েছে, সাধারণত ক্রয় মূল্য বলতে বোঝায় পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয় তাকে বলে। আর প্রকৃত অর্থে বোঝানো হয় বিক্রেতাকে দেওয়া প্রদত্ত অর্থের সাথে ক্রেতার গুদাম পর্যন্ত পৌঁছানো বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংঘটিত হয় তার যোগফলই হচ্ছে ক্রয় মূল্য। আর গুদামে পৌঁছানো পর্যন্ত ব্যয়গুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। প্রত্যক্ষ মানে সরাসরি, ডাইরেক্ট, যেগুলো ওই পণ্যের জন্যই হয়ে থাকে, এগুলোকে বলা হয় প্রত্যক্ষ ব্যয়। অর্থাৎ ক্রয় মূল্য বলতে বোঝায় ক্রেতাকে প্রদত্ত অর্থ যোগ প্রত্যক্ষ ব্যয় সমূহ, এই দুই ব্যয় একলগে যোগ করলে যেটা হয় তার নামই হচ্ছে ওই পণ্যের ক্রয় মূল্য। আর প্রত্যক্ষ ব্যয় সমূহ কোনগুলা? ক্রয় পরিবহন, আন্তঃপরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ, কুলির মজুরি ইত্যাদি। তাহলে তোমাদেরকে আমার প্রশ্ন হচ্ছে, আমি যেটুকু এই স্কিটা দিয়েছি, তোমাদের এর মধ্যে কারো কোনো কনফিউশন আছে? বুঝো না কেউ আছো? সবাই কি বুঝছো ক্রয় মূল্য কিভাবে নির্ধারণ করবে? জি স্যার। আমি তোমাদেরকে 2 মিনিট সময় জি দিলাম, স্যার। আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিলাম, তোমরা স্ক্রিনটা ভালো করে পড়ো, পড়ার পরে আমি স্ক্রিনটা অফ করে দেবো, তখন তোমরা মুখস্থ বলতে পারতে হবে। এটা আমি জিজ্ঞেস করবো, পারবা? পারবা পড়তে? বলতে পারবা 2 মিনিটে? স্যার। হ্যাঁ জি স্যার। জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, 2 মিনিট পড়ো। 2 মিনিট পরে আমি স্ক্রিনটা অফ করে দেবো, তখন তোমরা আমাকে উত্তর বলতে পারতে হবে।
সবাই পড়ো। হয়েছে, পড়া হয়েছে? জি স্যার। সবার হয়েছে? জি স্যার। জি স্যার। আমি যাকে জিজ্ঞেস করবো তোমরা লাইভে এসে বলতে পারবো তো নাকি? তোমরা নিশ্চয়ই সবাই ক্লাসে আসছো ইউনিফর্ম পরে নাকি? না স্যার। না স্যার। আচ্ছা ঠিক আছে, লাইভে এসে বলতে হবে না। আচ্ছা বলো, আমি আমি স্ক্রিনটা অফ করে দিচ্ছি। সুমাইয়া বলো, প্রত্যক্ষ ব্যয়ের নামগুলো বলো। স্যার, ক্রয় পরিবহন, আমদানি শুল্ক, ডক চার্জ আর কুলি খরচ ইত্যাদি। ভেরি গুড। নাফিসা বলো, পণ্যের ক্রয় মূল্য কাকে বলে, সংখ্যাটা বলো। স্যার আরেকবার কোশ্চেনটা বলবেন? পণ্যের ক্রয় মূল্যের সংখ্যাটা, ক্রয় মূল্য কাকে বলা হয়? ক্রয় মূল্য পণ্য ক্রয়ের সময় বিক্রেতাকে যে মূল্য প্রদান করা হয় তাকে ক্রয় মূল্য বলা হয়। তারপর এটা তো বলছি সাধারণ অর্থে, তারপরে একটু ব্যাপকভাবে বলছি না, বিস্তারিত বলেছি না? তার প্রকৃত অর্থ হচ্ছে বিক্রেতাকে দেওয়া প্রদত্ত তথ্যের সাথে তথ্যের না, ক্রেতাকে অর্থের সাথে অর্থের ক্রেতার সাথে। গুদাম পর্যন্ত পৌঁছানোর বাবদ যে সমস্ত আনুষঙ্গিক খরচ সংগঠিত হয় তাকে মানে তার যোগফলকেই ক্রয় মূল্য বলা হয়। ভেরি গুড। রাইতা বলো তো, রাইতা প্রত্যক্ষ ব্যয়ের নামগুলো জি বলো। স্যার। প্রত্যক্ষ ব্যয়ের নামগুলো বলো। স্যার প্রত্যক্ষ ব্যয়গুলো হচ্ছে ক্রয় পরিবহন আমদানি শুল্ক। আহ হ্যাঁ? স্যার আবার কোশ্চেনটা বলবেন? হ্যাঁ, প্রত্যক্ষ ব্যয়গুলোর নাম বলো। প্রত্যক্ষ ব্যয় কোনগুলোকে বলে? হ্যাঁ, ক্রয় পরিবহন আমদানি শুল্ক, কুলির মজুর এর মানে ফিস গুলা, তারপরে ডক চার্জ, আমদানি শুল্ক। আচ্ছা ঠিক আছে, ভেরি গুড। সবাই তো পারবা ইনশাল্লাহ নাকি? জি স্যার। জি স্যার, জি পারবো। স্যার। ওকে ফাইন, ভেরি গুড। দেখো, তাহলে এই ছিল আমাদের ক্রয় মূল্য নির্ধারণ করার বিষয়। এরপরে আজকে তোমাদের যেটা দেখাবো, পণ্যের উৎপাদন ব্যয়। যারা পণ্য বাজার থেকে কিনে এনে বিক্রি করে, ব্যবসা দুই রকমের হয়। একটা হচ্ছে ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, যেটাকে আমরা বলি বাণিজ্যিক প্রতিষ্ঠান। একটা ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান, আরেকটাকে বলা হয় উৎপাদনকারী প্রতিষ্ঠান। হ্যাঁ, তো একটু আগে যে কথা তোমাদের আমি বলেছি, তুমি যদি নিউ মার্কেট থেকে জামা কিনে এনে বিক্রি করো, সেখানে তোমার ওই জামার ক্রয় মূল্য নির্ণয় করা তোমার জন্য জরুরি। সেক্ষেত্রে ক্রয় মূল্য নির্ণয় করতে হয়। আর তুমি যদি জামাটা না কিনে তোমার নিজের গার্মেন্টস থাকে,
তুমি যে জামাটা নিজে তৈরি করে বিক্রি করো, সেক্ষেত্রে তোমার ওই ক্রয় মূল্য জানা দরকার হবে না। তোমাকে সেক্ষেত্রে তৈরি করতে হবে উৎপাদন ব্যয়। অর্থাৎ এই জামা তৈরি করতে তোমার কয় টাকা ব্যয় হইলো, পুরো ব্যয় তোমার জানতে পারতে হবে। তুমি যদি উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করতে না পারো, এই পণ্য তৈরি করতে তোমার কয় টাকা ব্যয় হয়েছে, তোমার যদি এটা ভালো করে তুমি জানা না থাকে, তাহলে তুমি ওই পণ্যের বিক্রয় মূল্য সঠিকভাবে নিরূপণ করতে পারবে না। আর বিক্রয় মূল্য সঠিকভাবে নিরূপণ করতে না পারলে তাহলে তোমার পক্ষে ওই যে কথা একটু আগে বলেছি, বাজারে টিকে থাকা সম্ভব নয়। তুমি দেখা গেল কোনো কোনো অনুমান কইরা একটা মূল্য নির্ধারণ করলা, সে মূল্য সঠিক হওয়ার সম্ভাবনা নেই। কারণ তুমি জানলা না তোমার কত উৎপাদন খরচ করছে, তুমি জানলা না তোমার কত টাকা পরোক্ষ ব্যয় হয়েছে, তুমি জানলা না তোমার মুনাফা কত টাকা হয়েছে। আন্দাজে একটা ব্যয় তুমি একটা খরচ ধরে দিলা, আন্দাজে ধরে দিলে তাহলে তোমার সেই পণ্য দ্বারা, এই আন্দাজের ব্যয় দ্বারা তুমি বাজারে টিকে থাকতে পারবা না। বাজারে টিকে থাকতে হইলে তোমার ব্যয় তোমার সঠিকভাবে জানতে পারতে হবে, নাইলে তোমার পক্ষে সম্ভব না বাজারে টিকে থাকা। অতএব তুমি যখন পণ্য তৈরি করে বিক্রি করবা, তখন তোমার উৎপাদন ব্যয় সঠিকভাবে তোমার নির্ণয় করতে পারতে হবে। তো সেই উৎপাদন ব্যয় সঠিকভাবে নির্ণয় করার জন্য যে জিনিসটি আমাদের দরকার, সেটা হচ্ছে সাধারণত কোনো পণ্য উৎপাদন বা অর্জন করতে যে ব্যয় হয়। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? জি জি স্যার। স্যার। স্যার তো সাধারণত তোমার কোনো পণ্য উৎপাদন, স্যার অনেক আস্তে শোনা যাইতেছে। এখন কথা বুঝতে পারতেছো? জি স্যার। জি স্যার। জি স্যার। ওকে ফাইন। হ্যাঁ, তো বলতেছিলাম, তুমি যখন পণ্য উৎপাদন করবা, সেই পণ্য উৎপাদন করার জন্য তোমার প্রথমে লাগবে কাঁচামাল। তুমি যদি গার্মেন্টস ফ্যাক্টরির মালিক হও, তাহলে তোমার জামা কাপড় তৈরি করার জন্য প্রথম আনতে হবে তোমার কাপড়। কাপড় হচ্ছে কাঁচামাল। এই কাপড় আনার পরে, এই কাপড় আনলেই তো জামা হয়ে যাবে না, এই কাপড়কে আনুষঙ্গিক আরো অনেক ব্যয় যোগ করতে হবে। যেমন তোমার যিনি কাটিং মাস্টার লাগবে, যিনি কাপড় কাটবে, সেলাই করার দর্জি লাগবে, যিনি সেলাই করবে, ইস্ত্রি করার লোক লাগবে, যিনি ইস্ত্রি করবে, বুতাম লাগানোর লোক লাগবে, যিনি বুতাম লাগাবে। অর্থাৎ একটা পণ্য যখন তুমি তৈরি করবা, ওই পণ্য কারখানায় উৎপাদনের জন্য কাঁচামাল করা থেকে শুরু করে, কাঁচামাল আমি আবার বলছি, কাঁচামাল কাকে বলে? কোনো পণ্য তৈরি করার যে মূল উপাদান যেটাকে বলা হয়। যেমন জামা তৈরি করার জন্য কাপড়, চেয়ার টেবিল তৈরি করার জন্য কাঠ, কেমন রুটি তৈরি করার জন্য আটা বা ময়দা, এরকম প্রতিটি জিনিসের জন্য, বই তৈরি করার জন্য হলে কাগজ, খাতা বানানোর জন্য হলে কাগজ, এরকম যেটা তোমার মূল জিনিস, ওটা তৈরি করার যে প্রথম যে উপাদানটা কাঁচামাল, সেটা হচ্ছে কাঁচামাল। অর্থাৎ একটা জিনিস তৈরি করতে মূল যে উপাদানটা লাগে, সেটা হলো ওই পণ্যের কাঁচামাল। সুতা তৈরি করার জন্য লাগে তুলা। হ্যাঁ, এটা প্রত্যেকটা জিনিসের জন্য একটা নির্দিষ্ট কাঁচামাল লাগে। ওই কাঁচামাল ক্রয় থেকে শুরু করে, এখন তুমি মনে করো, আমি যে কথাটা প্রথম থেকে বলে আসতেছি, জামার কথা বলতেছি, যে তুমি জামা কিনে বানানোর জন্য কাপড় কিনে আনলা, কাপড় কিনে আনলে কি এটা জামা হয়ে যাবে? জামা হয়ে যাবে না। না স্যার। এই কাপড় ক্রয় থেকে শুরু করে এটাকে জামা বানানো পর্যন্ত, মানে পণ্যটি ব্যবহার উপযোগী বা সমাপ্ত পণ্যে রূপান্তর করার জন্য কাপড়টাকে জামায় রূপান্তর করা পর্যন্ত যত ব্যয় হবে, ওই সকল ব্যয়ের সমষ্টি হলো ওই পণ্যের উৎপাদন ব্যয়। আমার মনে হয় তুমি আমার কথা বুঝতে পেরেছো আমি কি বলতে চাচ্ছি। জি স্যার। অর্থাৎ একটা পণ্য বা সেবা উৎপাদন করার জন্য বা অর্জন করার জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে ওই পণ্যটি ব্যবহার উপযোগী
বা সমাপ্ত পণ্যে রূপান্তর করার জন্য যাবতীয় খরচের সমষ্টি হলো ওই পণ্যের উৎপাদন ব্যয়। উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে তিনটা। উৎপাদন ব্যয়ের উপাদান হচ্ছে তিনটা, একটা কাঁচামাল, আর হলো মজুরি, আর হচ্ছে আরোপণযোগ্য ব্যয়। কাঁচামাল, মজুরি, অর্থাৎ কাঁচামাল হচ্ছে প্রথমে যে জামার জন্য কাপড়, আর মজুরি হচ্ছে যারা কাপড়টা তৈরি করবে বানাবে তাদের মজুরি। আর আরোপণযোগ্য ব্যয়, আরোপণযোগ্য ব্যয় মানে হচ্ছে মজুরি আর কাঁচামাল ছাড়াও আর যে ব্যয়গুলো এটার উপর অর্পণ করা হয় এগুলোকে আরোপণযোগ্য ব্যয় বলা হয়। আর এই প্রত্যেকটা জিনিস কাঁচামাল, শ্রমিকের মজুরি আর আরোপণযোগ্য ব্যয় প্রত্যেকটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, প্রত্যক্ষ পরোক্ষ। প্রত্যক্ষ আর পরোক্ষ। প্রত্যক্ষ মানে হচ্ছে যে ব্যয়টা ওই পণ্যের জন্য সরাসরি নির্বাচন করা যায়, এটা এই পণ্যের ব্যয়, এটা প্রত্যক্ষ ব্যয়। আর যে ব্যয়গুলো একটা পণ্যের জন্য সরাসরি নির্ধারণ করা যায় না যে এই পণ্যের জন্য কতটুকু ব্যয় হয়েছে, বাট ব্যয়গুলো হয়ে থাকে, এটা পরোক্ষ ব্যয়। যেমন আমি বলি, একটা জামার জন্য 5 গজ কাপড় লাগে, তাহলে তুমি বলতে পারবা যে এই জামার জন্য কাপড় হচ্ছে 5 গজ, 1 গজের দাম 20 টাকা, 5 গজের দাম 100 টাকা। এই জন্য এই কাপড়ের ব্যয় প্রত্যক্ষ ব্যয়। বাট তুমি যদি একটা ঘরের যে ঘরে কাপড় সেলাই করো, এই ঘরের ভাড়া হয়েছে মনে করো মাসে 20,000 টাকা, তুমি কি বলতে পারবা একটা জামার জন্য ভাড়া কয় টাকা হয়েছে? তোমার কি কথা বলা সম্ভব? না স্যার। সম্ভব না। একজন সেলাই মিস্ত্রি, যিনি দর্জি, সে একটা জামা সেলাই করে দিলে তাকে তুমি 50 টাকা দাও, তুমি বলতে পারতেছো যে দর্জির জামা প্রতি মজুরি 50 টাকা, অথবা এটা বোঝা যাচ্ছে এই জামা নির্ধারণ করা মজুরি 50 টাকা, এটা প্রত্যক্ষ ব্যয়। বাট তুমি যদি ওই যে তোমার ঘরের মধ্যে যে কারেন্ট জ্বালাইতেছো, বিদ্যুৎ জ্বালাইতেছো, 1 মাস শেষে বিদ্যুৎ বিল আসছে মনে করো 800 টাকা, তুমি বলতে পারবা একটা জামার পিছনে বিদ্যুৎ বিল কয় টাকা হয়েছে? নো স্যার। বলা যাবে? নো না স্যার। স্যার। এই জন্য ওইটা পরোক্ষ ব্যয়। অর্থাৎ যেটা সরাসরি ওই জামার জন্য নির্ধারণ করা ব্যয় বা ওই কাপড়ের জন্য নির্দিষ্ট করে বলা যায়, ওইটা হচ্ছে প্রত্যক্ষ ব্যয়। আর যেটা ব্যয় হয়ে থাকে বাট সরাসরি ওইটার উপর নির্ধারণ করা যায় না, ওই রকম ব্যয়গুলো হচ্ছে পরোক্ষ ব্যয়। ওই ব্যয়গুলো করতে হয় বাট জামার সাথে সরাসরি জড়িত নয়। জামা বলতে আমি জামা উদাহরণ দিয়ে বলছি, যে কোনো পণ্য তৈরি করার জন্য এরকম যেগুলো সরাসরি জড়িত নয় সেগুলোকে বলা হয় পরোক্ষ ব্যয়। তাহলে প্রত্যক্ষ হচ্ছে যেগুলো সরাসরি জড়িত, যেগুলো সরাসরি চিহ্নিত করা যায়, সরাসরি নির্ধারণ করা যায়, এগুলো প্রত্যক্ষ ব্যয়। আর যেগুলো সরাসরি নির্ধারণ করা যায় না বাট ওই ব্যয়গুলো করতে হয়, ওই রকম ব্যয়গুলো হচ্ছে আরোপণযোগ্য পরোক্ষ ব্যয়। এর কাঁচামালও প্রত্যক্ষ আছে, পরোক্ষ রয়েছে, মজুরিও প্রত্যক্ষ আছে, পরোক্ষ আছে, আরোপণযোগ্য ব্যয়ও প্রত্যক্ষ রয়েছে, পরোক্ষ রয়েছে। তো তোমরা উৎপাদন ব্যয় সংক্রান্ত যে কথাগুলো আমি বলেছি সেটা হচ্ছে যে একটা পণ্য তৈরি করার জন্য কাঁচামাল ক্রয় থেকে শুরু করে এটাকে ব্যবহার উপযোগী পণ্য তৈরি করা পর্যন্ত যত ব্যয় হবে ওই সকল ব্যয় সমষ্টি হচ্ছে উৎপাদন ব্যয়। তাহলে উৎপাদন ব্যয় সংখ্যাটা বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। জি স্যার, বুঝছি। ভেরি গুড। তোমাদের জন্য কিন্তু নেক্সট ক্লাসে 3টা হোমওয়ার্ক থাকবে, ক্রয় মূল্য সংজ্ঞা, উৎপাদন ব্যয় সংজ্ঞা আর বিক্রয় মূল্যের সংজ্ঞা। তোমাদের প্রশ্ন হতে পারে স্যার বিক্রয় মূল্য সংজ্ঞা তো আমরা পড়ি নেই, এক্ষুনি বিক্রয় মূল্য সংজ্ঞা দিয়ে দেবো তোমাদেরকে। দেখো, বিক্রয় মূল্য, ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত, ভোক্তা বলতে বোঝানো হয় যে এই পণ্যটা ব্যবহার করবে, অর্থাৎ সর্বশেষ যে এই পণ্য ব্যবহার করে। যেমন মনে করো ডিসেন্টের কেক বা টেস্টি ট্রিটের যে বিস্কিট বা কেক যারা বানায় কারখানার শ্রমিক, সর্বশেষ তো আমরা এটাকে ভোগ করে থাকি, খেয়ে থাকি, তাই না? সর্বশেষ যে এই পণ্যটা ব্যবহার করে, যেমন আরঙের জামা তৈরি হয় বিবি রাসেলের কারখানায়, ব্যবহার করতেছে নূরজাহান, নাফিসা, রাইতা বা সুমাইয়া, ওরা ব্যবহার করতেছে। তো যারা ব্যবহার করে তারা হচ্ছে ভোক্তা। তাহলে একটা ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্য বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয় মূল্যের সাথে, এটা হলো ক্রয় মূল্যের, এটা বয়শূন্যটা ও হয়ে গেছে, মানে এটা ফন্ট চেঞ্জ হয়ে গেছে, শব্দটা হলো ক্রয় মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যেমন দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ,
ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে যে ব্যয় নির্ধারণ করা হয় তাই হচ্ছে বিক্রয় মূল্য। দেখো আমি একটু এইটা কারেকশন করে দিচ্ছি তোমাদেরকে। এটা হচ্ছে বয়শূন্যর, এইটা বয়শূন্যর। তোমাকে বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝছি। তাহলে দেখো আমি সংজ্ঞা আবার পড়ছি। ক্রয়কৃত পণ্য বা উৎপাদিত পণ্যকে বিক্রয় উপযোগী করে তোলার জন্য অর্থাৎ ভোক্তার নিকট পৌঁছানো পর্যন্ত ক্রয় মূল্যের সাথে অন্যান্য পরোক্ষ খরচ যেমন দোকানের ভাড়া, কর্মচারীর বেতন, বিক্রয় পরিবহন, বিজ্ঞাপন খরচ ইত্যাদি যোগ করে মোট ব্যয় নির্ধারণ করা হয়। এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে যে ব্যয় নির্ধারণ করা হয়, যে ব্যয় বা এটা যে ব্যয় নয়, আমি একটু আরেকটু ঠিক করে দিচ্ছি। এটাকে যে ব্যয় বলবো না, এটাকে বলবো যে মূল্য। স্যার এখানে খালি প্রত্যক্ষ খরচই হবে, মানে পরোক্ষ খরচ হবে না? এই যে লিখছি, ক্রেতাকে প্রদত্ত অর্থ প্লাস প্রত্যক্ষ ব্যয় প্লাস পরোক্ষ ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা, এই চারটা যোগ করলে হয় বিক্রয় মূল্য। চারটা যোগ করলে হয় কি বিক্রয় মূল্য। এখানে কটা যোগ করেছি? চারটা। প্রথমে ক্রেতাকে প্রদত্ত অর্থ, প্রত্যক্ষ ব্যয় সমূহ, এই দুটো যোগ করলে হইল ক্রয় মূল্য, সাথে পরোক্ষ ব্যয় যোগ, এটা যোগ করলে হইল মোট ব্যয়। মোট ব্যয়ের লগে যদি মুনাফা যোগ করে দেই, এই মুনাফা যোগ করলে পাই গেলাম আমরা বিক্রয় মূল্য। ঠিক আছে, কথা বুঝছো? জি স্যার। তাহলে আমাদের মূল কথা হচ্ছে এই মোট ব্যয়ের সাথে প্রত্যাশিত মুনাফা যোগ করে যে মূল্য পাওয়া যায় বা যে মূল্য নির্ধারণ করা হয় তাই হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের ব্যাপার হচ্ছে আমরা প্রথমে ক্রয় মূল্য নির্ণয় করব। সেটা কিভাবে? ক্রেতাকে প্রদত্ত অর্থ প্লাস প্রত্যক্ষ ব্যয়, এই দুইটা যোগ করলে হইলো তোমার ক্রয় মূল্য। এর সাথে পরোক্ষ ব্যয় যোগ করব, যোগ করলে পাইলাম মোট ব্যয়। এই মোট ব্যয়ের সাথে যখন তুমি মুনাফা যোগ করে দিবা, মুনাফা যোগ করলে তখন তুমি পাই বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্যের সূত্র হইল ক্রেতাকে প্রদত্ত অর্থ প্লাস প্রত্যক্ষ ব্যয় প্লাস পরোক্ষ ব্যয় প্লাস প্রত্যাশিত মুনাফা, তাহলে আমরা পেয়ে যাব সঠিক বিক্রয় মূল্য। তাহলে সঠিক বিক্রয় মূল্য নির্ণয়ের মাধ্যমেই প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা ও কারবারের সফলতা অর্জন সম্ভব। তাহলে আজকের আলোচনার তিনটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ক্রয় মূল্য তুমি কিভাবে নির্ধারণ করবা, একটা পণ্যের উৎপাদন ব্যয় কিভাবে নির্ধারণ করবা, এবং ওই পণ্যের বিক্রয় মূল্য তুমি কিভাবে নির্ধারণ করবা। এখানে ডিজায়ার্ড প্রফিট অর্থাৎ প্রত্যাশিত মুনাফা বলতে বোঝানো হয় তুমি কি পরিমাণ মুনাফা কারবার থেকে আশা করছো, সেই মুনাফাটা যোগ করে দিলেই তুমি বিক্রয় মূল্য পেয়ে যাবা। বলো এই তিনটা বিষয়ের উপর তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আছে তোমাদের কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। তাহলে তিনটে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, তোমরা করতে পারবে না? হোমওয়ার্ক তিনটা করতে পারবে না? জি স্যার। কি কি হোমওয়ার্ক থাকলো? কি কি হোমওয়ার্ক থাকলো বলো, হোমওয়ার্ক কি কি থাকলো? স্যার পণ্যের ক্রয় মূল্য, পণ্যের উৎপাদন ব্যয়, আর হচ্ছে পণ্যের বিক্রয় মূল্য। হ্যাঁ, আমি তো এই স্লাইডগুলো তোমাদেরকে তোমাদের গ্রুপে শেয়ার করে দেব, তোমরা অবশ্যই ভালো করে পড়বা এবং আগামী ক্লাসে আমি তোমাদেরকে কিন্তু জিজ্ঞেস করব এক এক করে। যদি উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদেরকে পরে সামনে আগাবো, মানে অঙ্ক করে দেখাবো কিভাবে অঙ্কের মাধ্যমে আমরা এগুলো নির্ণয় করব। ঠিক আছে? এখন তো তুমি থিওরি শিখলা, থিওরি শিখার পরে এখানে কোনটা প্রত্যক্ষ ব্যয় কোনটা পরোক্ষ ব্যয় তুমি কিন্তু বুঝতে পারবা এটা পড়লে। এটা পুরো ভালো করে শিখবা। আগামী ক্লাসে আমি তোমাদের নাম ধরে ধরে জিজ্ঞেস করবো যে তুমি এটা বলো, তুমি এটা বলো, বলতে পারলে তোমাদেরকে আমি অঙ্ক করে দেখাবো। ঠিক আছে? আচ্ছা স্যার। ঠিক আছে, তাহলে সবাই ভালো ওকে থেকো। স্যার। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার স্যার, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম।
ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। সবাই তাহলে ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।